আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি কেন তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে? ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন ট্রাম্প নেতানিয়াহু, যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদী। এক শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে। সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর সৌদি সফরকে দুই দেশের মধ্যে নতুন কৌশলগত অংশীদারত্বের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ও নির্ভরযোগ্য মিত্র খুঁজছেন। ইয়েমেন যুদ্ধ, গাজা সংকট এবং আফ্রিকার ভূরাজনৈতিক বাস্তবতা সৌদি পররাষ্ট্রনীতিকে আবারও সক্রিয় করেছে। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি নেতৃত্ব কিছুটা অন্তর্মুখী অবস্থানে থাকলেও বর্তমানে রিয়াদ আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনীতিতে নতুন করে ভূমিকা বাড়াতে চাইছে। একই সঙ্গে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা এবং তরুণ জনগোষ্ঠীর চাহিদা পূরণে সৌদি আরব নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে। গাজা, আফ্রিকা ও ইয়েমেন ইস্যুতে তুরস্কের কূটনৈতিক তৎপরতা দুই দেশকে কাছাকাছি এনেছে। পাশাপাশি সৌদি পাকিস্তান সম্ভাব্য সামরিক সহযোগিতায় তুরস্ক যুক্ত হতে পারে এমন আলোচনাও নতুন আঞ্চলিক শক্তি সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তুরস্কের দৃষ্টিকোণ থেকেও এই সম্পর্ক কৌশলগত গুরুত্ব বহন করে। আঞ্চলিক ভারসাম্য রক্ষায় দেশটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক সমন্বয় করতে চায়। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে তারা একমত হন যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য। বৈঠকে জানানো হয় লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ম্যাক্সিমাম প্রেশার নীতি আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি বজায় রাখবে। তবে কৌশলগত পদ্ধতি নিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য রয়েছে। নেতানিয়াহু মনে করেন ইরান কোনো চুক্তি কার্যকরভাবে মানবে না। অন্যদিকে ট্রাম্প কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। এরই মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনা জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ওমানের মাস্কটে প্রথম দফার পরোক্ষ বৈঠক হয়, যাকে উভয় পক্ষই গঠনমূলক বলে উল্লেখ করেছে। ইরান জানিয়েছে তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের বিষয়ে কোনো শর্ত মানবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করে। বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের পক্ষ থেকে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে ঢাকার নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে দিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণ ও একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের ব্যস্ততার কারণে তিনি ঢাকায় আসতে পারছেন না। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আগামী 17 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় শপথ অনুষ্ঠানে যোগ দিতে সার্কভুক্ত দেশসহ একাধিক দেশের সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতার বিষয়ে আলোচনা করতে তারা প্রস্তুত, তবে এজন্য ওয়াশিংটনকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনায় আগ্রহ দেখাতে হবে বলে শর্ত দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাভাঞ্চি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র যদি চুক্তিতে আন্তরিক হয় তবে ইরানও সমঝোতার পথে এগোতে প্রস্তুত। তার ভাষায় চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রকেই আগে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য ইরানই দায়ী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি চান, তবে ইরানের সঙ্গে সমঝোতা করা কঠিন। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।
মাজিদ তাকত রাভাঞ্চি জানান আগামী মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন আলোচনা মোটামুটি ইতিবাচক হলেও চূড়ান্ত মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন। ইরান এরই মধ্যে ৬০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার প্রস্তাব দিয়েছে, যা সমঝোতার সদিচ্ছার প্রমাণ বলে দাবি করেছে তেহরান। বর্তমানে ইরানের কাছে ৪০০ কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। তবে এই ইউরেনিয়াম দেশটির ভেতরে রাখা হবে নাকি ২০১৫ সালের চুক্তির মতো বাইরে পাঠানো হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গাজার বিভিন্ন এলাকায় আবারও গুলি ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় এক নারী ও এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে বিমান হামলাগুলাবর্ষণ এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র জানায় কেন্দ্রীয় গাজার নেটজারিম করিডর এবং গাজা শহরের দক্ষিণে আল মাঘরাকা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবু লক্ষ্য করে গুলি চালানো হয়। এছাড়া গাজা শহর খান ইউনিস ও রাফাহে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। খান ইউনিসের পূর্বাঞ্চলে কয়েকটি বাড়ি ধ্বংস করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ১০ই অক্টোবর শুরু হওয়া সাময়িক অস্ত্রবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ৫৯১ জন নিহত এবং ১৫৯৮ জন আহত হয়েছেন। সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২,০৫১ জনে এবং আহত হয়েছেন ১,৭১,৭০৬ জন। এদিকে পশ্চিম তীরেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বাথলে হেমনা বলুসাল খলিল হেব্রন ও জেরুজালেমে অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ঘর তল্লাশি চেকপোস্ট স্থাপন, সংঘর্ষ এবং ব্যাপক আটক অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় স্বাস্থ্য ও মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে পশ্চিম তীরে এখন পর্যন্ত অন্তত ১,০৯২ জন নিহত এবং প্রায় ১১,০০০ মানুষ আহত হয়েছেন। প্যালেস্টাইনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে পর্যন্ত ২১,০০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে, যাদের অনেককে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে।